সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসের মধ্যে আমরা বাংলা সিটেটের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে এমসিকিউ সলভ করব, বোঝার চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিং কনসেপচুয়ালের সাথে সাথে। আমরা আরেকটি পার্ট কমপ্লিট করেছিলাম, মোর দেন 50 or 60 কোয়েশ্চনস আমরা সলভ করেছিলাম পার্ট 1-এর মধ্যে। এই ক্লাসটি হচ্ছে আমাদের পার্ট 2। এবং আপনারা যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দেই যে প্রেজেন্ট সময়ে সিটেটের প্রত্যেকটি টপিক কভার করা হয়েছে, প্লেলিস্টে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে। যে সিডিপির জন্য, তারপরে ইভিএস, ম্যাথস অ্যান্ড অলসো ইংলিশ পেডাগজি অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেডাগজি আমরা কভার করেছি। এখন আমরা যেহেতু বেঙ্গলির ক্লাস নেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, তাই বেঙ্গলির পার্ট 1 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এমসিকিউ প্রায় মোর দেন 50 or 60 কভার করেছি আমরা। এই ক্লাসের মধ্যে আমরা এইভাবে 1 phase 2 phase করে মোর দেন 60 এমসিকিউ কভার করব। এবং যারা আপনারা আসাম রাইফেল রিক্রুটমেন্টের প্রিপারেশন নিচ্ছেন আপনাদেরকে বলে দিই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করা হয়েছে, তারপর সিলেবাস অ্যানালাইজ করা হয়েছে, প্লেলিস্টে ভিডিও রয়েছে, দেখতে পারেন। এবং এসএসটি জেনারেল নলেজ থেকে ক্লাস শুরু হয়েছিল, মোর দেন 10-12 ক্লাস হয়েছে। কিন্তু সিটেটের জন্য একটু বিজি হয়ে গেছি ওদিকে, তাই আসাম রাইফেল রিক্রুটমেন্টের ক্লাস দিতে পারছি না। সিটেটের যখন এক্সাম শেষ হবে 7 জুলাইয়ের পর থেকে প্রত্যেকটি সাবজেক্ট আসাম রাইফেল রিক্রুটমেন্টে শুরু করব এবং এক্সামের পূর্বে সিলেবাস কভার করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এই ক্লাসের মধ্যে আমরা 8-10টি কোয়েশ্চন কভার করব, তারপরে এই ফেজটি আমরা ইরেজ করে আরেকটি ফেজ নিয়ে আসবো। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে মোর দেন 60 or 70 কোয়েশ্চন আমরা বুঝবো আন্ডারস্ট্যান্ডিং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো নাম্বার 1 আমি কোয়েশ্চনটি লিখেছি যে প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে নিয়ে এসেছি। নাম্বার 1 কোয়েশ্চন হচ্ছে, বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময়, চিঠি বা পত্র লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ যখন একজন শিক্ষার্থী বন্ধুত্বমূলক কোনো চিঠি অথবা পত্র লিখতে যাবেন, তখন ওনার যে বিষয়গুলো মনে রাখতে হবে, এই বিষয়গুলি এক্সামের মধ্যে আসে। এত ক্রিটিক্যাল প্রশ্ন যে যদি আপনি না জানেন, এগুলি হচ্ছে ফ্যাকচুয়াল প্রশ্ন, এগুলি আপনি তর্কশক্তি ইউজ করে, লজিক ইউজ করে কখনো পারবেন না। এগুলি আপনাকে শিখতে হবে, জানতে হবে, তখন কি এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। যদি এই প্রশ্নটি আসে, এই সানডে এক্সাম রয়েছে, সানডে এক্সামে, তো আপনি অ্যাটেন্ড করতে পারবেন না যদি না বোঝেন। তো ওই প্রশ্নটি কোনো ফ্যাকচুয়াল প্রশ্ন, আপনি কোনো রিজনিং তো ইউজ করে পারবেন না এগুলি সমাধান করতে। তো বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে তা হচ্ছে পত্র অথবা রচনার কয়েকটি সাংগঠনিক দিক। পত্র রচনা করার অর্থাৎ পত্র লেখার কয়েকটি সাংগঠনিক দিক নাম্বার 1 পয়েন্ট ওনাকে মনে রাখতে হবে। যে লিখবেন ছাত্র, ওনার মনে রাখতে হবে পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ। আর নাম্বার 3 হচ্ছে সংক্ষিপ্ত শব্দের ব্যবহার। এই 3টি পয়েন্ট মনে রাখবেন। যখন বন্ধুত্বমূলক কোনো একটি চিঠি একটি ছাত্র লিখতে যাবে বা আপনি লিখতে যাবেন, তখন 3টি দিক আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক মনে রাখতে হবে, তারপরে ব্যক্তিগত আপনার আত্মপ্রকাশ করতে হবে এবং সংক্ষিপ্ত শব্দের ব্যবহার করতে হবে। এই 3টি হচ্ছে আনসার। তারপরে নেক্সট কোয়েশনে আমরা দেখি কি প্রশ্ন রয়েছে। অসম্পূর্ণ গান বা কবিতা ড্যাশ রেখে পড়া হয়। অর্থাৎ কখনো কি এক্সামে এইভাবে প্রশ্নটি এসেছে যে টিচার কি করলেন, অনেক লং প্রশ্ন হয়ে থাকে, আমি শর্ট করে নিয়ে এসেছি যাতে সামারাইজ করে জাস্ট প্রশ্নটি বুঝিয়ে আনসার দিতে পারি আপনাদেরকে। অর্থাৎ টিচার ক্লাসরুমের মধ্যে কি করলেন, কয়েকটি কবিতা বা গানের বিভিন্ন অংশ বাদ দিয়ে ছাত্রদেরকে শোনালেন এবং তারপর তিনি সম্পূর্ণ কী করলেন, গানটি শোনালেন। অর্থাৎ ওই যে বাদ দিয়ে ড্যাশ রেখে রেখে যে কবিতাটি উনি শোনালেন ছাত্রদেরকে, এই শোনানো এই প্রক্রিয়াটা কী বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় ব্যবধান। এই প্রক্রিয়াকে বলা হয় ব্যবধান। অর্থাৎ গান অথবা কবিতা ড্যাশ রেখে রেখে শিক্ষক শোনাবেন এবং বলবেন যে তোমরা ওই ড্যাশের মধ্যে কোনো কল্পনা করে শব্দ বসতে পারে তা বলো। এই প্রক্রিয়াকে বলা হয় ব্যবধান, মনে রাখবেন। তারপর হচ্ছে পড়ার সময় কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য গঠনের বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্ক বুঝতে সাহায্য করে। অর্থাৎ পড়ার সময় ব্যাকরণের কোন উপাদানটি ছাত্রছাত্রীদেরকে ওই বাক্য গঠন এবং কি ওই দেখতে পাচ্ছেন আপনার বাক্য গঠন বিভিন্ন এবং বাক্যের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে। তা হচ্ছে সর্বনাম, যা আমরা প্রোনাউন বলে থাকি ইংলিশের মধ্যে, মনে রাখবেন। অর্থাৎ
পড়ার সময় কোনো ব্যাকরণিক উপাদান, এগুলি ফ্যাকচুয়াল প্রশ্ন, ভালো করে বুঝবেন। পড়ার সময় কোনো ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য গঠনের বিভিন্ন বাক্য অথবা, আমি ড্যাশ দিয়েছি, বাক্য অথবা গঠনের পঠনের বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্ক বুঝতে সাহায্য করে, তা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন বলতে পারেন। তারপর হচ্ছে কোয়েশন, আবিষ্কারের নীতি বলতে বোঝায়, আবিষ্কারের নীতি কি? আবিষ্কারের নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা, অর্থাৎ একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা আবিষ্কারের নীতি ব্যবহার করে থাকে। এই আবিষ্কারের নীতি বলতে আপনি কি বোঝেন? এত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলি না বুঝলে এক্সামে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। আবিষ্কারের নীতি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করে? ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকে। নাম্বার 1 পয়েন্ট, ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে। আর নাম্বার 2 হচ্ছে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথায় রাখতে হবে। অর্থাৎ আবিষ্কারের নীতি, ব্যাকরণের ক্লাসের মধ্যে আবিষ্কারের নীতি বলতে এই কথাটি বোঝায় যে ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপের মধ্যে শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে, নিযুক্ত থাকবে, আর তাদের পারস্পরিক, যে একা একা না, তারা যাতে গ্রুপ লার্নিং একসাথে মিলে পারস্পরিক সহযোগিতার কথাও চিন্তা রাখতে হবে। তখন এই প্রসেসকে, এই প্রক্রিয়ার দ্বারা শেখাকে বলা হবে আবিষ্কারের নীতি, এই নীতিকে বলা হবে। তো আশা করি এই প্রশ্নটি বুঝেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলে। আমরা জানি ইএল থর্নডাইক দেখেছিলাম, উনি ট্রান্সফার অফ লার্নিং দিয়েছিলেন। তো ট্রান্সফার অফ লার্নিংকে বাংলাতে বলা হয় শিক্ষার স্থানান্তরণ, শিক্ষার স্থানান্তরণ। তো এই প্রশ্ন বলছি আপনাকে যে পূর্বের অভিজ্ঞতার উপরে নির্ভর করে কি করা হয়? প্রকৃষ্ট যোগাযোগের স্থাপন নির্ভরশীলতাকে কি বলা হয়? শিক্ষার স্থানান্তরণ, অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। এবং মনে করবেন এই পয়েন্টগুলিকে, 4টি ট্রান্সফার অফ লার্নিং ইএল থর্নডাইক দিয়েছিলেন, এডওয়ার্ড লি থর্নডাইক। উনি 4টি ট্রান্সফার অফ লার্নিং দিয়েছিলেন। যে নাম্বার 1 বলেছিলেন, যদি পূর্বের অভিজ্ঞতা প্রেজেন্ট অথবা নতুন নলেজ গ্যাদার করতে, অর্জন করতে সাহায্য করে, তখন তাকে বলবে যে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, অর্থাৎ ধনাত্মক স্থানান্তরকরণ বলতে পারেন, শিক্ষার ধনাত্মক স্থানান্তরকরণ। মনে রাখবেন এই পয়েন্টগুলি, এখানে যেহেতু শিক্ষার স্থানান্তরণ নিয়ে এসেছে, কখনো আসতে পারে যে পূর্বের নলেজগুলি নতুন নলেজ অর্জন করতে সাহায্য করেছে, তা হচ্ছে শিক্ষার ধনাত্মক স্থানান্তরণ, যা আমরা বলে থাকি ইংলিশের মধ্যে, তা হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। তারপর হচ্ছে যদি ক্ষতি করে, পূর্বের নলেজ নতুন নলেজ অর্জন করতে ক্ষতি করে, তা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। এবং যদি পূর্বের নলেজ, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স নতুন নলেজকে অর্জন করতে পুরাপুরি সাহায্য করে, অর্থাৎ পূর্বের নলেজ সম্পূর্ণরূপে নতুন নলেজ অর্জন করতে সাহায্য করছে। যেমন আপনি সিটেটের ক্লাস নিচ্ছেন, ক্লাসগুলি বুঝছেন, তো আপনি যদি পেডাগজি বুঝে যান, আপনি এনবিএস, কেভিএস, ডিএসএসবি, বিভিন্ন সেন্ট্রালের এক্সামস রয়েছে, রেলওয়ের এক্সামস রয়েছে, আপনি এগুলি অ্যাটেন্ড করতে পারবেন, পেডাগজি বুঝতে পারবেন। তো এইভাবে আপনার কি করবে? পূর্বের অভিজ্ঞতা নতুন অর্জন করতে গিয়ে, নতুন কিছু অ্যাচিভ করতে গিয়ে আপনাকে পুরাপুরি সাহায্য করবে, তখন তাকে বলা হয় অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং। এবং যখন পূর্বের অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা অর্জন করতে কোনো প্রকার সাহায্য করবে না, তখন তাকে বলা হবে জিরো ট্রান্সফার অফ লার্নিং। এগুলি মনে রাখবেন, এই 4 ধরনের ট্রান্সফার। তারপর আমরা দেখব, কোয়েশন হচ্ছে, দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় এমন পদ্ধতি হচ্ছে, অর্থাৎ এমন শিক্ষণ পদ্ধতি, আমি শর্ট করেছি, যে দক্ষতা বিবর্ধনের জন্য, দক্ষতাকে আরও বেশি বর্ধিত করার জন্য উদ্দীপনা আমরা জানি কিউরিওসিটি, মোটিভেশন, এই আমাদের উদ্দীপনাকে কাজে লাগানো হয়। এই শিক্ষণ প্রক্রিয়াকে কি বলা হয়? অনুপঙ্খ শিক্ষণ। মনে রাখবেন, অনুপঙ্খ শিক্ষণ। এগুলি হচ্ছে অনেক টাফ প্রশ্ন, যদি আপনি ভালো করে না বুঝেন, না শিখেন, এগেন রিপিট না করেন, তাহলে আপনার মাইন্ডে সেট হবে না, আর এক্সামে গিয়ে আপনি ভুলে যাবেন, এবং এগুলি বুঝে কোনো কিছু হবে না, জাস্ট এগুলি আপনাকে হুবহু আপনি এক্সামে গিয়ে বসাতে হবে। তারপর হচ্ছে নেক্সট কোয়েশন, নির্বাদ লিখন, অর্থাৎ ফ্রি রাইটিং। নির্বাদ লিখন হচ্ছে ফ্রি রাইটিং ইংলিশে বলা হয়। মস্তিষ্ক আন্দোলন, দেখেন এই শব্দগুলি কিভাবে আপনি বুঝবেন। নির্বাদ লিখন হচ্ছে ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলন হচ্ছে ব্রেন স্টর্মিং, এফ সুমন দিয়েছিলেন। তারপর হচ্ছে একত্রীকরণ, মানে ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে ভাবনার মানচিত্র রচনা। কত পয়েন্টগুলি এত হার্ড বাংলার মধ্যে হয়ে থাকে, যদি না বুঝেন তাহলে আপনার এক্সামে গিয়ে বলবেন এত হার্ড এসেছিল, অর্থাৎ আপনাকে বুঝতে হবে এই পয়েন্টগুলি। নির্বাদ লিখন, মস্তিষ্ক আন্দোলন, একত্রীকরণ, এরপর হচ্ছে এবং ভাবনার মানচিত্র রচনা প্রক্রিয়ার মাধ্যমে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই মাধ্যমে কোন স্তরটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়? তা হচ্ছে পূর্বলেখন। পূর্বলেখনকে আপনারা বলতে পারেন প্রি রাইটিং, আমরা বলে থাকি প্রি রাইটিংকে পূর্বলেখন বাংলাতে বলে থাকে। তারপর হচ্ছে একটি শিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাটি হচ্ছে, একটা শিখার কাজ
সম্পাদন করার ক্ষেত্রে, কমপ্লিট করার ক্ষেত্রে, অ্যাকমপ্লিশ করার ক্ষেত্রে সবচেয়ে কাঙ্ক্ষিত, সবথেকে ভালো ধারণাটি কোনটা? আমরা জানি আশাকৃত সবথেকে ধারণা কোনটা? তা হচ্ছে তথ্য সংগ্রহ করা। 4টি স্টেজ রয়েছে, এগুলি আপনাকে দিয়ে দেবে, একদম জাম্বুল করে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, ভালো করে বুঝেন। নাম্বার 1 হচ্ছে তথ্য সংগ্রহ করা, তারপর হচ্ছে ক্রমবিন্যাস করা, তারপরে সখরা নির্মাণ করা, তারপরে খসড়া নির্মাণ করা, তারপর হচ্ছে দ্বিতীয় খসড়া নির্মাণ করা। ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন। একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাটি হচ্ছে যে কোনো একটা কাজ, লেখার কাজ, একটা শিখন কাজ, একটা কাজ আপনি কিভাবে কমপ্লিট করবেন, যে কোনো একটি শিক্ষণ টিচিং লার্নিংয়ের যে কোনো একটি কাজ অথবা যে কোনো আপনার একটি প্ল্যান কিভাবে আপনি করবেন। তো অ্যাকর্ডিং টু ওই প্রশ্ন আমরা কি বলবো, বুঝবো যে প্রথমে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে আপনাকে ক্রমবিন্যাস করতে হবে, অর্থাৎ কোন তথ্যটি, যেমন আমরা ক্লাস তৈরি করার জন্য অনেক সময় স্ক্রিপ্ট তৈরি করে থাকি, যেমন যেগুলি একটু লং ক্লাস হয়ে থাকে 1 and 2.5 আওয়ার, তারপরে একটি আমরা কি ক্রমবিন্যাস তৈরি করে থাকি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ তৈরি করে থাকি, এগুলি হচ্ছে ক্রমবিন্যাস, একের পর এক। তো আপনি প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরে ক্রমবিন্যাস করবেন, তারপরে আপনি খসড়া নির্মাণ করবেন, ফার্স্ট খসড়া নির্মাণ করবেন, তারপরে দ্বিতীয় খসড়া নির্মাণ করবেন, তারপরে আপনার ফাইনাল প্রস্তুত হয়ে যাবে। তাই এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কাছ থেকে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, এই ফেজটি ইরেজ করে আরেকটি ফেজ নিয়ে আপনাদের সামনে আসছি। আবার আরেকটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা আরও কয়েকটি প্রশ্ন এবং আনসার এগুলি আমরা দেখব। প্রিভিয়াসের কোশ্চেন পেপারে এসেছিল এবং প্রিভিয়াসের কোশ্চেন পেপার থেকে নিয়ে এসেছি। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, কেননা এগুলি ফ্যাকচুয়াল প্রশ্ন, এক্সামে গিয়ে আপনাকে ব্রেনস্টর্মিং করে আপনার মনে আসবে না। এখন ভালো করে যদি এগেন এন্ড এগেন ক্লাসগুলি দেখেন, বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনার মাইন্ডে থাকবে, এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। এখন সময়টা হচ্ছে খুব সঠিক সময়, এক্সাম হচ্ছে সানডে, আর আজকে থেকে যদি এই ক্লাসগুলি আপনারা দেখেন, 1 দিন 2 দিন পড়বে, তখন আপনাদের মাইন্ডে থাকবে, এক্সামে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো প্রথম প্রশ্নটি আমি নিয়ে আসলাম প্রিভিয়াসের কোশ্চেন পেপার থেকে, কোন ভাষা শিক্ষার ক্লাসে, অর্থাৎ কোনো ভাষা শিক্ষার ক্লাসের মধ্যে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের, আমরা পূর্বে পেয়েছিলাম যে কবিতা পড়ার ক্ষেত্রে কি হয়, ছাত্ররা লয় তাল এগুলি উপভোগ করে। এখন সাহিত্যর কথা এসেছে, অর্থাৎ কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্যর পরিধি ঘটায়। এক্সামের মধ্যে কখনো এই প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন রিপিট করা হয়, যে এই প্রশ্নটি তৈরি করা হয় এইভাবে, যে কেন লিটারেচারের মধ্যে বিভিন্ন রাইটারের রাইটিং এগুলি ইনক্লুড করা হয়, অন্যান্য ট্রান্সলেট বা অন্যান্য বিষয়বস্তু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি না ইনক্লুড করে। তো প্রশ্নটা এইভাবে হয়, আনসার হচ্ছে যে এই সাহিত্যের যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে ভরসার বিষয়বস্তু, ভরসা করা যেতে পারে, এবং এগুলি হচ্ছে অথেন্টিক রিসোর্স, এই জন্য এগুলি সাহিত্যের মধ্যে, শিশু সাহিত্যের মধ্যে ইনক্লুড করা হয় বা বুকের মধ্যে ইনক্লুড করা হয়, এই পয়েন্টটিও মনে রাখবেন। তো কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্যের পরিধি ঘটায়, অর্থাৎ ভাষার যে মান্যতাপ্রাপ্ত যে বৈচিত্র্য রয়েছে, ভাষার মধ্যে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভাষা রয়েছে, আমরা জানি ভাষা হচ্ছে ডায়নামিক, ভাষার ক্যারেক্টারিস্টিক, তো তার সাথে পরিচয় ঘটায় কি ওই ভাষার শিক্ষা ক্লাসের মধ্যে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দটি হবে, অর্থাৎ অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক, এত টাফ প্রশ্ন, যদি আপনি না জানেন তাহলে কিছু করতে পারবেন না। অভিনেতাদের সম্পর্কিত সাকল্যবাচক নাম শব্দটি হবে চরিত্রসমূহ। নাম শব্দটি হচ্ছে চরিত্রসমূহ। অনেক সময় অভিনেতা অভিনেত্রী এগুলি দিয়ে দেয় অপশন, তো এগুলি মনে রাখবেন এই পয়েন্টটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক কথায় যে প্রশ্নের উত্তর দেওয়া যায়, অর্থাৎ বাংলা সাহিত্য ইংলিশ সাহিত্যের মধ্যে সেম প্রশ্ন আসে, আমরা আলংকারিক বলি, অর্থাৎ রিটোরিক বলে থাকি, রিটোরিক, ইংলিশে রিটোরিক বলা হয়। রিটোরিক বলে একটি সাবজেক্ট রয়েছে, মাদ্রাসার মধ্যে আমরা স্টাডি করেছিলাম, বালাগত বলে একটি সাবজেক্ট রয়েছে, যখন আমরা এফএমএ স্টাডি করি তখন, এর পরবর্তী সময়ে। তো এক কথায় যে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাকে আলংকারিক বলা হয়, মনে রাখবেন এই পয়েন্টটি। তারপর হচ্ছে শিক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে দপ্তর কি? দপ্তর মিন্স হচ্ছে, দেখেন এই দপ্তরকে আমরা ইংলিশে বলে থাকি পোর্টফোলিও। এই পোর্টফোলিওকে বাংলাতে দিয়ে দিয়েছে দপ্তর। আপনি দপ্তর বলতে বুঝবেনই না দপ্তর কি হতে পারে, অর্থাৎ দপ্তর আপনি মনে রাখবেন, দপ্তর হচ্ছে পোর্টফোলিও।
তো পোর্টফোলিও কাকে বলে? নির্দিষ্ট সময় জুড়ে কোনো শিক্ষার্থীর কাজের সংগ্রহ, যার দ্বারা সেই ছাত্রের অগ্রগতি বা প্রগতি বোঝা যায়। অর্থাৎ নির্দিষ্ট সময় জুড়ে একটি শিশুর যে কাজের তথ্য আমরা সংগ্রহ করে থাকি, শিক্ষক তথ্য সংগ্রহ করতে পারেন, আমরা জানি পোর্টফোলিওর ক্ষেত্রে শিক্ষক তথ্য সংগ্রহ করতে পারেন অথবা ছাত্র নিজে নিজে সে তথ্য সংগ্রহ করতে পারে। এই তথ্য সংগ্রহ করার পর কী করা হয়? এই তথ্য দিয়ে ছাত্রদের অগ্রগতি এবং প্রগতি এগুলি বোঝা হয়। তো শিক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে দপ্তরের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় জুড়ে কোনো শিক্ষার্থীর কাজের সংগ্রহ, যার দ্বারা সেই ছাত্রের অগ্রগতি বা প্রগতি বোঝা যায়। এই হচ্ছে দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে পাঠের সময় ডিকোড করা বলতে বোঝায়। পাঠের সময় ডিকোড মিন্স কি? ডিকোড আমরা সবাই জানি। ডিকোড কি? বিশ্লেষণ করা এবং অনুধাবন করা। বিশ্লেষণ করা এবং অনুধাবন করা, অর্থাৎ অ্যানালাইজ করা এবং অনুধাবন করা। পাঠ যে সময় পড়ি তখন আমরা অ্যানালাইজ করা এবং বোঝাকে, অনুধাবন করাকে, পারসেপশন করাকে আমরা বলে থাকি ডিকোড। তারপরে হচ্ছে লেখার সময় একটি সহায়ক কৌশল ব্যবহৃত হয়, তা হচ্ছে পদগুচ্ছ। মনে রাখবেন, এত ব্যাকরণ থেকে একটু ঘুরিয়ে প্রশ্নটি করেছে যে লেখার সময় একটি সহায়ক কৌশল ব্যবহার হয়, তা হচ্ছে পদগুচ্ছ। অর্থাৎ লেখার সময় একটি কৌশল ব্যবহার করা হয়, তা হচ্ছে পদগুচ্ছ। নেক্সট হচ্ছে ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো, ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি? সবথেকে বেস্ট উদ্দেশ্য কি হতে পারে? ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। মনে রাখবেন, অনেক সময় অপশনে দিয়ে দিবে যে ভাষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ফিলিং এক্সপ্রেস করা, অন্য অনেক কিছু হতে পারে। তো সবথেকে অথেন্টিক যে পয়েন্টটি হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের প্রশ্ন, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে নিয়ে এসেছি। ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। নেক্সট ভাষা সম্পর্কিত আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি। ভাষা অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে, ভাষা যে অর্জন করে থাকি, আমরা আয়ত্ত করে থাকি, এই ভাষা আয়ত্ত বা অর্জনের আসল উদ্দেশ্য কী, মূল উদ্দেশ্য কী? তা হচ্ছে যোগাযোগ স্থাপন করা, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 মনে রাখবেন, ভাবের আদান প্রদান করা। কখনো বলতে পারে যোগাযোগ স্থাপন করা অথবা ভাবের আদান প্রদান করা, দুটো একসাথে আসতে পারে অথবা ডিফারেন্ট আসতে পারে। এই হচ্ছে দুইটি আনসার, মনে রাখবেন। নাম্বার 1 ভাষা অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট আপনি বলবেন যোগাযোগ স্থাপন করা আসতে পারে অথবা আসতে পারে ভাবের আদান প্রদান করা। তারপর হচ্ছে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে এগুলো পার্টিকুলারলি বাংলা ভাষার একটি পেডাগজির প্রশ্ন, যে বাংলা ভাষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন জায়গার মধ্যে, কোন ফেজের মধ্যে বা কোন স্তরের মধ্যে? তো বলা হচ্ছে যে ভাষার আয়ত্তি ঘটানো, অর্থাৎ বাংলা ভাষা শেখার ক্ষেত্রে ভাষাটাকে যাতে আয়ত্তি ঘটানো হয়, ভাষার পরিবেশের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কী? এগুলি প্রত্যেকটি পেডাগজির মধ্যে এই প্রশ্নটি আসে, আপনারা দেখতে পারেন যে শিক্ষণ প্রসঙ্গে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে গৃহে কার্য অর্থাৎ হোমওয়ার্কের গুরুত্ব কী? তো শিক্ষার্থীদের বিষয়বস্তু উপলব্ধি নির্ণায়ক কাজ, অর্থাৎ ছাত্ররা যাতে ঘরে গিয়ে যে বিষয়টিকে বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, তারা এগুলি নিয়ে আরও বেশি ডিসকাশন করে, যখন ইনভলভ হয়ে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট করে তারা বিশ্লেষণ করবে, বোঝার চেষ্টা করবে, তখন ভালো করে তাদের মাইন্ডের মধ্যে ফিক্সড আপ হবে এবং ভালো করে বুঝতে পারবে। এই হচ্ছে হোমওয়ার্কের আসল উদ্দেশ্য। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন, পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? এত ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটিও ইংলিশের মধ্যেও আসে অ্যান্ড অলসো অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রশ্নটি আসে। অর্থাৎ পঠন পাঠনের ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? আনসার হচ্ছে বিষয়ের গভীরতা, অর্থাৎ মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটারের উপর যে বিষয়টি উনি পড়াবেন, এই সাবজেক্টের উপর ওনার মাস্টারি হতে হবে। যখন ওনার দক্ষতা বেশি হবে, মাস্টারি ওনার হবে, অর্থাৎ উনি একজন মাস্টার হবেন সাবজেক্টের উপরে, তখন সাবজেক্টকে ভালো করে বোঝাতে পারবেন, ভালো করে পড়াতে পারবেন, উপস্থাপন করতে পারবেন। ছাত্ররা যে কোনো প্রশ্ন করুক না কেন প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে পারবেন, তখন একজন সুশিক্ষক হিসাবে গড়ে উঠতে পারবেন। তো পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার। এই পয়েন্টটি মনে রাখবেন। এই পয়েন্টটি হচ্ছে কিন্তু পার্টিকুলার একটি পয়েন্ট বলে দেই,
প্রাইমারি ক্লাসের মধ্যে যদি প্রশ্ন আসে যে প্রাইমারি ক্লাসের মধ্যে একজন শিক্ষকের কোন বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে পারসিস্টেন্স অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ওনার পেশেন্ট। মনে রাখবেন এই দুইটি পয়েন্ট। যদি প্রাইমারি স্কুলের কথা আসে যে একদম বেসিক স্কুলে শিক্ষকের শিক্ষকতা করতে হলে তার কাছে দুইটি গুণ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে পেশেন্ট, ওনার ধৈর্য হতে হবে। অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন পড়াতে যাবেন ওরা কথা শুনবে না, উনি পড়াবেন ওরা পড়বে না, তখন ওনার ধৈর্য থাকতে হবে। উনি যদি আঘাত করেন, ওদেরকে মারেন, RTA একটা টোটাল ব্যান করেছে, ধমক দেওয়া নেই, তাদেরকে মারা নেই, অনেক কিছু ব্যান করেছে। যদি কোনো গার্জেন কমপ্লেন করে ওনাকে জেলে যেতে হবে, চাকরি চলে যাবে, সাসপেনশনও চলে যাবেন। তো এই প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন মনে আসলো, তাই বলে দিচ্ছি, মনে রাখবেন প্রশ্নটি। পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়বস্তু অধিক গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ওভারঅল একটি কনসেপ্ট, তা হচ্ছে মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ বিষয়ের গভীরতা। যদি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে যে প্রাইমারি স্কুলের মধ্যে একজন শিক্ষকের কোন গুণ দুটি থাকতে হবে, তা হবে পেশেন্ট অ্যান্ড আপনি বলতে পারেন এগেইন অ্যান্ড এগেইন যে এফোর্ট করা, প্র্যাকটিস করা, তা বলা হয় যে পারসিস্টেন্স অ্যান্ড পেশেন্ট ওনার থাকতে হবে, যখন উনি গিয়ে প্রাইমারি স্কুলে গিয়ে ভালো করে শিক্ষকতা করতে পারবেন। তো এই জায়গা থেকে, এই ফেজ থেকে আমরা আরও কয়েকটি প্রশ্ন বুঝলাম আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে। আবারও আপনাদের কাছ থেকে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, তখন আবারও এই ফেজটি ইরেজ করে আরেকটি নতুন ফেজ নিয়ে আসব। আপনাদের সম্মুখে আরও একটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা আরও 12টি প্রশ্ন আলোচনা করব, কোয়েশ্চন এর সাথে আনসারিং আলোচনা করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আপনাদেরকে বলে দেই, প্রথম আমরা কোয়েশ্চন শুরু করি। আমাদের বাংলা প্যাডাগজি চলছে এবং এইভাবে 100+ 150 অথবা 200 MCQ আমরা সলভ করব। আর পার্ট 1 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি নতুন এসে দেখেন তাহলে পার্ট 1 দেখে নেবেন। পার্ট 2 বর্তমানে চলছে এবং পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে 3-4টি ক্লাস হবে, আপনারা ভালো করে ওয়াচ করবেন। নাম্বার 1 আমরা কোয়েশ্চনটি আমি লিখেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে নিয়ে এসেছি। কোয়েশ্চনটি হচ্ছে, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন? এত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমি যেগুলি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে আসতে পারে এগুলি নিয়ে এসেছি। এগুলি 100+ 150 যদি কভার করে যান তাহলে ডেফিনেটলি আপনার 15 মার্কস কভার হয়ে যাবে। 15 প্যাডাগজি থেকে এই কোয়েশ্চন আমার যে আলোচনা করছি, ডিসকাশন করছি, এই ডিসকাশনের মধ্যে থেকেই এক্সামের মধ্যে আসবে। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন, অর্থাৎ কোন ধরনের ভাষা ব্যবহার করবেন, তা হচ্ছে মান্য চলিত ভাষা, অথবা কখনো আসতে পারে শিশুদের ভাষা, অর্থাৎ শিশুদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তা ভাষা ব্যবহার করবেন একজন শিক্ষক। অথবা এক্সামের মধ্যে আসে কখনো যে একজন শিক্ষক নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো, উনি রাজস্থানের ভাষা কিন্তু উনি বাংলা ভাষা জানেন না, তখন উনি কীভাবে শিক্ষাদান করবেন? অর্থাৎ উনি অপশন থাকে যে পালিয়ে যাবেন, ট্রান্সফার নিয়ে নেবেন, অনেকটা অপশন হয়ে থাকে। তো অপশন হচ্ছে যে উনি শিশুদের ভাষা ব্যবহার করবেন। মনে রাখবেন, মনে করেন আমাদের বরাকবেলির মধ্যে একজন শিক্ষকের ট্রান্সফার হলো অথবা একজন শিক্ষক আসলেন, উনি বাংলা ভাষা জানেন না। আমরা প্রায় সময় দেখে থাকি আসামিস থেকে, আপার আসাম থেকে অনেক শিক্ষকরা এসে থাকেন, তো ওনারা বাংলা ভাষা ভালো করে জানেন না। তো অ্যাকর্ডিং টু বাংলা প্যাডাগজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি বলছে কি, উনি কী করবেন, উনি শিশু যে বা যাদেরকে পড়াচ্ছেন ওদের ভাষা উনি শেখার চেষ্টা করবেন এবং ওদের ভাষা উনি ব্যবহার করে করে ক্লাস করাবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক মান্য চলিত ভাষা ব্যবহার করবেন, মডারেট না। তারপরে উনি কোনো ইংলিশ, হিন্দি কোনো ভাষা ইউজ করবেন না, অর্থাৎ মান্য চলিত ভাষা। মান্য চলিত ভাষা হচ্ছে যে ভাষাটি ওই ক্লাসরুমের মধ্যে কমফোর্টেবল এবং এই রিজিয়নের, এই এলাকার মধ্যে চলে, ওই ভাষাটি উনি ব্যবহার করবেন, যাতে শিশুরা ভালো করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারে টপিকের উপরে। তারপরে সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে, ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়। মনে রাখবেন এই প্রশ্নগুলি এত ফ্যাকচুয়াল প্রশ্ন। ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়। তারপর প্রশ্ন হচ্ছে, ভাষা বৃত্তি হলো ভাষার বৃত্তি, আর ভাষা বৃত্তি হলো শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার। ভাষা বৃত্তি হলো কি, শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার। ফ্যাকচুয়াল প্রশ্ন আপনাকে কনফিউজ ক্রিয়েট করতে পারে, একসাথে দুটি প্রশ্ন নিয়ে এসেছি। ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়, আর ভাষা বৃত্তি হলো শিশুর প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার। মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, অবরোহী
পদ্ধতির বৈশিষ্ট্য। আমরা জানি আরোহী অ্যান্ড অবরোহী দুইটি পদ্ধতি রয়েছে, টিচিং প্রসেস রয়েছে যেগুলি আমরা দেখেছিলাম। আরোহী পদ্ধতিকে ইন্ডাকটিভ মেথড বলা হয় অ্যান্ড অবরোহী পদ্ধতিকে ডিডাকটিভ মেথড বলা হয়। ইন্ডাকটিভ মেথডকে আমরা শর্ট সময়ের মধ্যে বুঝে যাই। ইন্ডাকটিভ মেথড হচ্ছে যখন আপনি কি করবেন, প্রথমে একটি শিশুকে উদাহরণ দিয়ে তারপরে তাকে চ্যাপ্টার বোঝাবেন, অর্থাৎ প্রথমে উদাহরণ দিবেন, প্রথমে এক্সাম্পল দেবেন, তারপরে পাঠের দিকে তাকে নিয়ে যাবেন। ওই প্রসেসকে, ওই শিক্ষা প্রসেসকে বা শিক্ষণ প্রসেসকে ইন্ডাকটিভ মেথড ইংলিশে বলা হয় এবং বাংলাতে বলা হয় আরোহী পদ্ধতি। বাংলাতে বলা হয় আরোহী, অবরোহী হবে না, আরোহী পদ্ধতি বলা হয়। মনে রাখবেন এই পয়েন্টটি, আরোহী পদ্ধতি। আর ডিডাকটিভ মেথড হচ্ছে যখন শিশুকে কী করা হবে, প্রথমে তাকে ফর্মুলা শেখানো হবে, অর্থাৎ প্রথমে তাকে নিয়ম কানুন জানানো হবে, তারপর তাকে এক্সাম্পল দেওয়া হবে। যেমন আমরা জানি গ্রামার ট্রান্সলেশন মেথড, যা হচ্ছে ওল্ডেস্ট মেথড, এই মেথডের মধ্যে কি করা হয়, অবরোহী পদ্ধতি ইউজ করা হয়, অর্থাৎ ডিডাকটিভ মেথড ইউজ করা হয়। কী করা হয়, প্রথমে নিয়ম কানুন শেখানো হয়, তারপর তাদেরকে এক্সাম্পল দেওয়া হয়। আরও দুইটি টিচিং প্রসেস মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে টপ ডাউন অ্যান্ড বটম আপ। অর্থাৎ টপ ডাউন বটম আপ হচ্ছে নিচে থেকে টপ ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে, উপর থেকে নিচ, আর বটম আপ হচ্ছে নিচ থেকে উপরের দিকে। দুইটি পদ্ধতি রয়েছে। টপ ডাউন হচ্ছে একটি শিশুকে প্রথমে কী করা হবে, একটি শিশুকে প্যারাগ্রাফ বোঝানো হবে, একটি শিশুকে স্টোরির সামারি বোঝানো হবে, তারপরে স্টোরি বোঝানো হবে, তারপরে প্যারাগ্রাফে আসবেন, তারপরে সেন্টেন্সে আসবেন, তারপরে এইভাবে সেন্টেন্স পরে ওয়ার্ড, তারপরে লেটার, এইভাবে আসবেন। এই হচ্ছে টপ ডাউন। আর ডাউন বা বটম আপ হচ্ছে প্রথমে একটি শিশুকে লেটার শেখানো হবে, তারপরে ওয়ার্ড শেখানো হবে, তারপরে সেন্টেন্স শেখানো হবে, তারপরে তাকে প্যারাগ্রাফ, তারপরে হিস্ট্রি, পুরাটা চ্যাপ্টার শেখানো হবে। এই প্রসেসকে বলা হয়, অর্থাৎ যখন প্রথম থেকে ঊর্ধ্বগামী, অর্থাৎ নিম্ন থেকে ঊর্ধ্বগামী হচ্ছে বটম আপ, আর উপর থেকে নিম্নগামী হচ্ছে ডাউন, আপ ডাউন, অর্থাৎ আপ ডাউন না, উপর থেকে উপর থেকে নিচের দিকে যে প্রস্তুতি হচ্ছে এটা ডাউন আপ বলা হয়, অথবা কখনো বলা হয় বটম আপ। এই অ্যাপ্রোচ মনে রাখবেন, এই দুইটি কনফিউজ ক্রিয়েট করে। তো এই দুইটি পদ্ধতি আপনারা ভালো করে মনে রাখবেন, এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। কীভাবে এক্সামের মধ্যে আসবে, আপনাকে অপশন দিয়ে দিবে যে একজন শিক্ষক কী করলেন, প্রথমে তাকে স্টোরি শেখালেন, তারপরে প্যারাগ্রাফ, তারপরে এইভাবে কী বলবেন, তখন হবে যে আপনার উপর থেকে নিচ হবে। আর যখন হবে যে প্রথমে লেটার শেখানো হলো, তারপরে তাকে ওয়ার্ড, সেন্টেন্স এইভাবে শেখানো হলো, তখন হবে যে আপনার নিচ থেকে উপর, এই পদ্ধতি হবে, মনে রাখবেন। তারপর হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি, সাধারণ থেকে বিশেষের দিকে গতি করে, অর্থাৎ আরোহী পদ্ধতি সাধারণ থেকে বিশেষের দিকে গতি করে। আর অবরোহী পদ্ধতি হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে গতি করে। আরেকটি এক্সাম্পল নিয়ে আসলাম, এই এক্সাম্পলটি ভালো করে দেখবেন। ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে পদ্ধতিতে, অর্থাৎ কোন পদ্ধতির মধ্যে ব্যাকরণের নিয়মাবলীর উপরে বেশি জোর দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিয়মাবলী চলে এসেছে, অর্থাৎ উদাহরণ নয়। যখন নিয়মাবলীর মধ্যে জোর দেওয়া হবে তা হবে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি বলা হয় ডিডাকটিভ মেথড। তারপর হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো, ব্যাকরণ শিক্ষার সমস্যা কী, তার সীমাবদ্ধতা কি, এক্সামে আসতে পারে। সীমাবদ্ধতা হচ্ছে ব্যাকরণ বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। ব্যাকরণের বাস্তব উপযোগিতা নেই, অর্থাৎ ব্যাকরণ যেমন অন্যান্য সাবজেক্ট আপনি বোঝাতে গিয়ে একটি শিশুকে তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে, প্র্যাগমেটিজম বলা হয় যে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল, রিয়েল লাইফের সাথে এক্সাম্পল আপনি দিতে পারেন, তখন একটি শিশু ভালো করে বুঝতে পারবে। কিন্তু ব্যাকরণ যখন শিক্ষাদান করতে যাবেন, তখন ব্যাকরণের কোনো বাস্তব উপকরণের সীমাবদ্ধতা রয়েছে, বাস্তব উপকরণ নেই, তাই ব্যাকরণ শিক্ষাদানের এই হচ্ছে একটি সমস্যা। সেকেন্ড, আর আমরা প্রশ্ন দেখি, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান প্রয়োজনীয়তা কি, প্রয়োগিতা কি, উপযোগিতা কি? ইয়েস, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই ব্যাকরণের, গ্রামারের কি উপযোগিতা রয়েছে তা আমরা দেখব। তা হচ্ছে উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। কী করা, উদাহরণ সহ বুঝে শুনে সূত্রগুলি আমরা কী করব, অনুধাবন করব, পারসেপশন করব এবং তা হচ্ছে প্রয়োগ করব। তা হচ্ছে ব্যাকরণের প্রধান উপযোগিতা। আরেকটি ব্যাকরণ থেকে প্রশ্ন নিয়ে এসেছি, যেহেতু ব্যাকরণের কথা চলছে তাই ভাবলাম ব্যাকরণের কয়েকটি প্রশ্ন একসাথে নিয়ে আসি।
ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? অর্থাৎ ব্যাকরণ যখন শিক্ষাদান দিতে যাবেন তখন কোন বিষয়ের উপরে আপনি নজর দিবেন? তা হচ্ছে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণের উপরে নজর দিতে হবে। তারপরে হচ্ছে ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। এত ক্রিটিক্যাল প্রশ্নগুলি, কখনো অনেকটা প্রশ্ন আসে। ভাষার উদ্দেশ্য আমরা অনেকটা দেখেছি, একটা হচ্ছে ভাবের আদান প্রদান, দু তিনটি আমরা দেখেছি প্রিভিয়াস ফেজের মধ্যে, ক্লাসের মধ্যে। আপনারা এই জায়গায় আরেকটি দেখেন, ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। তারপরে কোয়েশন আমরা দেখব, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীর বাচন দক্ষতা উন্নত করা। আরেকটি প্রশ্ন দেখেন, ব্যাকরণ থেকে এসেছে, ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য ব্যাকরণ শিক্ষার কি হতে পারে? শিক্ষার্থীর বাচন দক্ষতা উন্নত করা। তারপরে হচ্ছে পাঠ শেষে যে মূল্যায়ন হয়, অর্থাৎ পাঠ শেষ করার পর যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় সামগ্রিক মূল্যায়ন। অর্থাৎ হচ্ছে আমরা জানি মূল্যায়ন দুই রকমের হয়ে থাকে। মূল্যায়ন আমরা বলে থাকি তা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আমরা দেখেছিলাম অ্যাসেসমেন্টের ক্লাসের মধ্যে সামেটিভ অ্যান্ড ফর্মেটিভ। সামেটিভ হচ্ছে সামগ্রিক মূল্যায়ন, ফর্মেটিভ হচ্ছে ডিউরিং ক্লাস, যখন ক্লাসের মধ্যে মূল্যায়ন করা হবে পাঠ বোঝানোর ক্ষেত্রে, তখন তাকে বলা হবে ফর্মেটিভ মূল্যায়ন। ফর্মেটিভ মূল্যায়নের মধ্যে 3-4টি বস্তু আসে, আমরা একটু আলোচনা করে নেই। ফর্মেটিভ মূল্যায়ন 40% হয়ে থাকে, সামেটিভ মূল্যায়ন 60% হয়ে থাকে। ফর্মেটিভ মূল্যায়নের মধ্যে 2-3টি আসে, যেমন অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যখন একটি শিশু সে নিজেকে মূল্যায়ন করবে অথবা তার পিয়ার গ্রুপসের দ্বারা তাকে মূল্যায়ন করাবে, তখন ওই প্রসেসকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এবং যখন ক্লাসরুমের মধ্যে ডিউরিং দ্য ক্লাসরুম অথবা ডিউরিং দ্য চ্যাপ্টার এক্সপ্লেনেশনের সময় যদি শিক্ষক একটি শিশুকে মূল্যায়ন করেন, তা হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ শেখানোর জন্য তাকে মূল্যায়ন করা হচ্ছে। এই দুটি হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট থেকে, এই দুটি পার্ট হবে। আরও রয়েছে যেমন অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ একটি চ্যাপ্টার যখন সম্পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হওয়ার পর যে সামগ্রিক মূল্যায়ন করা হয়, যে একটি শিশু এই চ্যাপ্টার থেকে কতটা যে বস্তু শিখতে পারলো, এই সময় যে মূল্যায়ন করা হয় পেন পেপার টেস্ট দিয়ে করা হয়। অর্থাৎ পেন পেপার টেস্ট দিয়ে যে টেস্ট করা হয় চ্যাপ্টার শেষে, তাকে সামগ্রিক মূল্যায়ন বলে। তা হচ্ছে সামেটিভ মূল্যায়ন, তা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবং আরেকটি অ্যাসেসমেন্ট রয়েছে, যেমন অ্যাসেসমেন্ট ইন লার্নিং বলা হয়, শেখার মধ্যে শেখা। অ্যাসেসমেন্ট ইন লার্নিং মিনস হচ্ছে শেখার মধ্যে শেখা। তার আরেকটি নাম রয়েছে মেটাকগনিশন, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাওয়ারনেস, লার্নিং অ্যাবাউট লার্নিং। এগুলি হচ্ছে মেটাকগনিশন, অর্থাৎ নিজে সম্পর্কে নিজে আরও সচেতন হওয়া, তা হচ্ছে মেটাকগনিশন। মনে রাখবেন, এগুলি এক্সামের মধ্যে আসে। তারপরে আদি এবং অকৃত্রিম একটি শিক্ষার সহায়ক হলো পাঠ্যপুস্তক। মনে রাখবেন, এই পয়েন্টটি হচ্ছে ফ্যাকচুয়াল। আদি এবং অকৃত্রিম একটি শিক্ষার সহায়ক হলো পাঠ্যপুস্তক। আজকের জন্য আমি অনেকটা টায়ার্ড ফিল করছি, তাই আজকের জন্য ক্লাস এতটা হবে। আমরা দেখেছি প্রায় মোর দেন 40 কোয়েশন আমরা কভার করেছি এই পার্ট 2 এর মধ্যে। পার্ট 1 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি যদি পার্ট 2 দেখেন তাহলে পার্ট 1 দেখে নেবেন। পার্ট 1এও প্রায় মোর দেন 50-60 কোয়েশন কভার করা হয়েছে। আপনারা ভালো করে স্টাডি করেন, সানডে এক্সাম রয়েছে। তো যদি ভালো লাগে ক্লাসটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আপনার মনে ভাব ফিলিংসগুলি এক্সপ্রেস করবেন। অনেকে অনেক সুন্দর কমেন্ট করে থাকেন, আমি দেখেছি। একজন বদরপুর থেকে, তারপরে আরও অনেক রয়েছেন, আমি নাম জানি না, উনি অনেক সুন্দর কমেন্ট করেন। সত্যি আমার খুব ভালো লাগে, অ্যাপ্রিসিয়েটেড হয় এই কমেন্টগুলি দেখে। তো আপনারা আপনাদের ফিলিংস এক্সপ্রেস করতে পারেন। যদি ডাউট থাকে কমেন্টে বলতে পারেন যে ওই ডাউট আমার রয়েছে, আমি ডাউটটি নেক্সট ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব, এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আপনারা আমাকে 1 মাসের মধ্যে, আমি 1 মাস থেকে সামথিং ডেজ হয়েছে যে আমি শুরু করেছি ক্লাসেস। আপনারা অনেক আমাকে ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেই। এখন অবধি পর্যন্ত প্রায় মোর দেন 960+ আপনারা জয়েন করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন। এবং আপনাদেরকে বলবো, যদি নতুন এসে থাকেন আপনি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব তখন সঙ্গে পেয়ে যাবেন। এখন বর্তমানে সিটেটার যেহেতু বাংলা ক্লাস নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, না হয় নিতাম না। নেক্সট সেশনে সিটের ক্লাস হবে এবং এই সিটের ক্লাস যখন সমাপ্ত হবে 7 জুলাইয়ের পর থেকে আসাম ডাইরি রিক্রুটমেন্টের ক্লাস কন্টিনিউয়াসলি শুরু করব। 5টি সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি কভার করব এবং এক্সামের পূর্বে অ্যাকর্ডিং টু সিলেবাস অ্যানালাইজ করে প্রত্যেকটি টপিক আমরা মাদার টাং, মাতৃভাষায় বুঝে কভার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।